আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, ইরানকে ট্রাম্পের কড়া বার্তা, চুক্তি করুন নয়তো আত্মসমর্পণ। মার্কিন নৌ অবরোধ সহ্য করা হবে না, পাল্টা হুঁশিয়ারি ইরানের। ট্রাম্পকে নত করতে নতুন ছক ইরানের, দাবি রয়টার্সের। ক্ষমা চাওয়ায় ইউক্রেনে হামলা চালাচ্ছে না ইরান। রাশিয়া ইউক্রেনে পাল্টাপাল্টি হামলা, একদিনে নিহত 22। ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ, গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ইরানকে ট্রাম্পের কড়া বার্তা, চুক্তি করুন নয়তো আত্মসমর্পণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো শান্তি আলোচনার পরিকল্পনা অস্বীকার করায় ইরানের শীর্ষ নেতৃত্বের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক কঠোর হুঁশিয়ারিতে তিনি বলেন, ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয় কিংবা পুরোপুরি আত্মসমর্পণ না করে, তবে দেশটির ভেতর দিয়ে কোনো কিছুই যাতায়াত করতে পারবে না। পোস্টে তিনি ঘোষণা দিয়েছেন যে চুক্তি অথবা পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত মার্কিন সামরিক অবরোধ অব্যাহত থাকবে। সংবাদ মাধ্যম টিআরটি অল বলছে, স্থানীয় সময় সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন। ইরানকে দ্বিমুখী বলে মন্তব্য করে ট্রাম্প লিখেন, দেশটি প্রকাশ্য এবং গর্বের সঙ্গে বলছে যে তারা কোনো আলোচনা করছে না। তিনি লিখেন, ইরান স্বীকার করুক বা নাই করুক, বাস্তবে আমরা এমন একটি সমস্যার সমাধান নিয়ে আলোচনা করছি যা তারা কয়েক দশক ধরে তৈরি করেছে। এর আগে গত সপ্তাহান্তে ইরানের ওপর বড় ধরনের বোমা হামলার পরিকল্পনা স্থগিত করার সময় ট্রাম্প দাবি করেছিলেন, আঞ্চলিক শক্তিগুলো এবং তেহরানের অনুরোধেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছিলেন, সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হবে, তবে ইরান সে দাবি নাকচ করে দিয়েছে। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে তারা কেবল ওমানের সঙ্গে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ভাগাভাগির পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। ওয়াশিংটনের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হচ্ছে না। এর জবাবে ট্রাম্প দাবি করেন, আলোচনার জন্য অনুরোধ করেছিল ইরান, কিন্তু এখন তারা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে চিরাচরিত বাগাড়ম্বর করছে। ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালী এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন রয়েছে। তিনি লিখেন, যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে আমরা না চাইলে ইরানের দিকে কিছুই যেতে পারবে না, আরও কোনো কিছুই যাবে না, যতক্ষণ না একটি চুক্তিতে সম্মত হয় অথবা ইরান পুরোপুরি আত্মসমর্পণ করে। মার্কিন নৌ অবরোধ সহ্য করা হবে না, পাল্টা হুঁশিয়ারি ইরানের। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধ নিয়ে ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সামরিক উপদেষ্টা মহসেন রেজাই। সোমবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, অবরোধ অব্যাহত থাকলে মার্কিন জাহাজ ও সামরিক বাহিনী গুরুতর ঝুঁকি ও প্রাণহানির মুখোমুখি হবে। মহসেন রেজাই জানান যে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের আচরণ পরিবর্তন করতে হবে, অন্যথায় ইরান এই পরিস্থিতি কোনোভাবেই সহ্য করবে না। তিনি আরও স্পষ্ট করেন যে হরমুজ প্রণালীতে দ্বিতীয় কোনো করিডোর খোলার অনুমতি তেহরান কখনোই দেবে না। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ভেঙে যাওয়ার পর জুলাই মাসে ইরানের বন্দরগুলোতে পুনরায় অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে যে অবরোধ আরোপের পর থেকে তারা এ পর্যন্ত অন্তত 44টি জাহাজের গতিপথ বদলে দিয়েছে, 2টি জাহাজ বিকল করেছে এবং আরও 2টি জাহাজের তল্লাশি চালিয়েছে। এদিকে ট্রাম্পকে নত করতে নতুন ছক ইরানের, দাবি রয়টার্সের। যুক্তরাষ্ট্রকে নিজেদের স্বার্থে সমঝোতায় আনতে সামরিক সংঘর্ষের বদলে ধাপে ধাপে চাপ বাড়ানোর কৌশল নিয়েছে ইরান। উপসাগরীয় অঞ্চলের কর্মকর্তাদের ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে তেহরানের লক্ষ্য সরাসরি যুদ্ধ জেতা নয়, বরং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ, নৌপথ ও জ্বালানি অবকাঠামোকে চাপের হাতিয়ার বানিয়ে ওয়াশিংটন ও তার মিত্রদের জন্য সংঘাতের মূল্য ক্রমেই বাড়িয়ে তোলা। তাদের ভাষ্য, ইরান এমন এক পরিমিত উত্তেজনা বৃদ্ধির কৌশল অনুসরণ করছে যাতে সংঘাত ধীরে ধীরে বিস্তৃত হয় কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ না নেয়। বিশ্লেষকদের মতে তেহরানের মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বোঝানো যে হরমুজ প্রণালীকে ঘিরে ইরানের দাবিগুলো মেনে নেওয়া সংকটকে জোর করে নিয়ন্ত্রণে রাখার চেয়ে কম ব্যয়বহুল। ইরান এও ইঙ্গিত দিচ্ছে, ওয়াশিংটন যদি হরমুজে তেহরানের বৃহত্তর ভূমিকা স্বীকার না করে, তবে সংঘাত পারস্য উপসাগরের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সামরিক শক্তিতে পাল্লা দেওয়ার সক্ষমতা নেই ইরানের, তবে প্রতিবার নতুন কোনো নৌপথ বা জ্বালানি স্থাপনাকে ঝুঁকির মুখে ফেলে তারা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতিরক্ষায় বিপুল সম্পদ ব্যয় করতে বাধ্য করতে পারে। হরমুজ, বাব আল মানদেব বা অন্য কোনো গুরুত্বপূর্ণ জলপথে নতুন করে উত্তেজনা সৃষ্টি হলে বৈশ্বিক বাণিজ্য সচল রাখতে আরও বেশি নৌবাহিনী, নিরাপত্তা ব্যবস্থা এবং অর্থ ব্যয় করতে হবে। বিশ্লেষকদের মতে এটি ইরানের প্রকৃত কৌশল, একটি দীর্ঘস্থায়ী চাপের লড়াই, যেখানে তেহরান বিশ্বাস করে তারা অর্থনৈতিক চাপ যতদিন সহ্য করতে পারবে তার চেয়ে কম সময় বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি বাজারে বারবার অস্থিরতা মেনে নিতে পারবে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট।
যুক্তরাষ্ট্রের সাবেক কূটনৈতিক ও ইরান বিশেষজ্ঞ অ্যালান আইয়ার বলেন, ইরানের বর্তমান কৌশলের উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্রকে অবরোধ প্রত্যাহার এবং সামরিক হামলা বন্ধ করতে বাধ্য করা। অন্যদিকে কাউন্সিল অব ফরেন রিলেশনসের জ্যেষ্ঠ ফেলো রে তাকিই মনে করেন, ইরান আলোচনায় বসলে নিজেদের শর্ত প্রতিষ্ঠাই করতে চাইবে। তার ভাষায়, যদি আলোচনা হয় তাহলে শর্ত নির্ধারণ করতে চাইবে উভয় পক্ষই। এখন উভয়ই পাল্টাপাল্টি উত্তেজনা বাড়ানোর পথেই হাঁটছে। বিশ্লেষকদের সতর্কবার্তা, ওয়াশিংটন ও তেহরান কেউই আপাতত পিছু হটার লক্ষণ দেখাচ্ছে না। ফলে চাপের এই কৌশল নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে এমন এক সংঘাতে রূপ নিতে পারে যা শেষ পর্যন্ত কোনো পক্ষেরই নিয়ন্ত্রণে থাকবে না। সূত্র রয়টার্স। ক্ষমা চাওয়ায় ইউক্রেনে হামলা চালাচ্ছে না ইরান। ইউক্রেন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার পর দেশটির অভ্যন্তরে সামরিক হামলা চালানোর পূর্ব পরিকল্পনা বাতিল করেছে ইরান। সোমবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক শীর্ষ সামরিক উপদেষ্টা এই সিদ্ধান্তের কথা প্রকাশ্য নিশ্চিত করেছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তা মহসেন রেজাই জানান যে, তেহরানের সশস্ত্র বাহিনী ইউক্রেনে আক্রমণের সমস্ত সামরিক প্রস্তুতি ইতিমধ্যে শেষ করে এনেছিল, তবে শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। গত জুলাই মাসের শেষ দিকে কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর অভিযোগ ওঠে ইউক্রেনের বিরুদ্ধে। ওই ঘটনায় জাহাজের এক কর্মী প্রাণ হারানোর পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং ইরান এই সামরিক পদক্ষেপের প্রস্তুতি নেয়। এদিকে রাশিয়া ইউক্রেনে পাল্টাপাল্টি হামলা, একদিনে নিহত 22। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় একদিনে অন্তত 22 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রাশিয়ায় 15 জন এবং ইউক্রেনে 11 জনের প্রাণহানির তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হামলায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। উভয় দেশই একে অপরের বেসামরিক এলাকায় হামলার অভিযোগ তুললেও বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে। রুশ প্রশাসনের তথ্য অনুযায়ী সোমবার ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় ক্রাসনোদার, বেলগোরদ ও ক্রিমিয়ায় প্রাণহানির ঘটনা ঘটে। রাশিয়ার দক্ষিণাঞ্চল ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কার্দিভিকো জানান, গেলানজিক জেলার পর্যটন এলাকায় ড্রোন হামলায় 3 শিশুসহ 7 জন নিহত এবং প্রায় 40 জন আহত হয়েছেন। একই দিনে কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়ায় পৃথক হামলায় 4 জন নিহত ও 2 জন আহত হন। এছাড়া ইউক্রেনের সীমান্ত ঘেঁষা বেলগোরদ অঞ্চলে ড্রোন হামলায় আরও 4 জন নিহত এবং 17 জন আহত হয়েছেন। অন্যদিকে সোমবার ইউক্রেনের দিনিত্য পেত্রোভস্ক অঞ্চলে ক্রিভিরি জেলায় একটি পেট্রোল স্টেশনে রুশ বিস্ফোরকবাহী ড্রোন আঘাত হানে। এতে একজন জরুরি পরিষেবা কর্মী ও তার 8 বছর বয়সী ছেলেসহ 3 জন নিহত হন। এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, হামলার পর পেট্রোল স্টেশনে আগুন ধরে যায় এবং আশেপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সোমবার রাতে জাপোরিজিয়া অঞ্চলে রুশ বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 2 শিশুসহ আরও 8 জন নিহত হয়েছেন। আজকের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদে জানবেন, ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ, গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। চলমান রাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক সংকট এবং দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতের কারণে 2025 সাল পর্যন্ত ইসরায়েল থেকে রেকর্ড সংখ্যক নাগরিক দেশ ছেড়েছেন। এই অভিবাসনের ঢেউ অব্যাহত রয়েছে, এমনটাই উঠে এসেছে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি নতুন প্রতিবেদনে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2023 থেকে 2025 সালের মধ্যে 2,68,509 জন ইসরায়েলি নাগরিক কমপক্ষে 3 মাসব্যাপী ভ্রমণের জন্য দেশ ত্যাগ করেছেন। 2023 সাল থেকে শুরু হওয়া এই প্রবণতা 2024 সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ইসরায়েলের প্রভাবশালী এক দৈনিক তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2023 থেকে 2025 সালের মধ্যে 2,68,509 জন ইসরায়েলি নাগরিক কমপক্ষে 3 মাসব্যাপী ভ্রমণের জন্য দেশ ত্যাগ করেছেন। 2023 সাল থেকে শুরু হওয়া এই প্রবণতা 2024 সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সংবাদ মাধ্যমটি তাদের আগের একটি প্রতিবেদন উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে চিকিৎসক, পিএইচডিধারী, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং উচ্চ আয়ের অন্যান্য পেশাজীবীদের ইসরায়েল ত্যাগও উল্লেখযোগ্য হারে বেড়েছে। পত্রিকাটির মতে, ইসরায়েলের অর্থনীতি মূলত উচ্চ দক্ষতা সম্পন্ন মানব সম্পদ, বিশেষ করে উচ্চ প্রযুক্তি খাত ও জ্ঞানভিত্তিক শিল্পের উপর নির্ভরশীল। ফলে দক্ষ জনশক্তির ইসরায়েল ত্যাগ দীর্ঘমেয়াদের অর্থনীতির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করবে।